স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্বে আজ ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে বলে জানা গেছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূসের এটি হবে বিশ্ব সংস্থায় প্রথম ভাষণ। জাতিসংঘে তার যোগদান ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে। এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের উপরের প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত নৃশংসতার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি অন্তর্বর্তী সরকারে নেয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা প্রতিশ্রুতি জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তার দেশ সহায়তা করবে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং বাংলাদেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের কাছে দেশের বিনিয়োগ পরিবেশ কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি। ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক এ সংলাপের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBC। ডক্টর ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র যখন তার ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে, বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার জন্য উপযুক্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে USBBCর সভাপতি অতুল কেশাব বক্তৃতা করেন। ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত চাঁদপুরে ইলিশ বাজার। সরবরাহ থাকলেও বেড়েই চলেছে দাম, এতে হতাশ ক্রেতারা। দর্শক, বিস্তারিত বিষয়ে জানাতে চাঁদপুরের ইলিশের বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, আমরা আগের সংবাদে দেখছিলাম বরিশালের সহকর্মী জানাচ্ছিলেন যে ইলিশের দাম বেশি। চাঁদপুরের কি অবস্থা আমাদেরকে জানাবেন, আর সেই সঙ্গে ইলিশ কেমন ধরা পড়ছে, একই সঙ্গে চাঁদপুর থেকে কি পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে, বিস্তারিত জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরে আসলে এখন সারা দেশে ইলিশের ভরা মৌসুম। এই সময়ে আসলে চাঁদপুরে প্রতিদিনই 3 থেকে 4 হাজার মণ ইলিশ আমদানি হয়। এখন এবছর প্রতিদিন ইলিশের আমদানি কমছে, 3 থেকে 400 মণ ইলিশের আমদানি হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ আরো কম ধরা পড়ছে। যেই মাছগুলো বাজারে আসছে এগুলো বেশিরভাগই দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় এলাকার মাছ। তবে অন্যান্য বছর সাগর উপকূলীয় এলাকা থেকে কিন্তু প্রতিদিন 5-10টা ট্রলার আসছে, যেই ট্রলারগুলোতে আসলে 50 থেকে 60 মণ প্রতিটা ট্রলারে ইলিশ মাছ থাকছে। তো এই কারণেই আসলে ইলিশের দামটা বেশি। আর রপ্তানির বিষয়ে আসলে যদি দেখি, আমরা ইলিশের আজকের বাজারের পরিস্থিতিটা দেখি, আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি
ইলিশ কিনতে আসছেন, এখানে কি অবস্থা? ইলিশের দরদাম কেমন মনে হয়? আসলে আমি ইলিশ কিনতে আসছি, তো ইলিশের যে দাম, ওই দাম অনুযায়ী আমরা কেনার মতো আমাদের সত্য নেই। যে একটা 1 কেজি ইলিশ 1,500 টাকা, 2,000 টাকা, 2,200 টাকা, 3,000 টাকা, এরকম আমাদের কেনার মতো সত্য নেই। আমরা পুরা মাসে বেতন পাই 5,000 টাকা, 6,000 টাকা। 1 কেজি ইলিশ কিনলে আমরা চাউল, ডাল, লবণ, ডাল এগুলো কিনতে করা থাকে। আচ্ছা, তো যেমনটি আপনি শুনছিলেন যে ইলিশের দাম ইলিশের দাম বেশি, ইলিশের আমদানি কম থাকার কারণে সেই সঙ্গে ভারতে রপ্তানি হচ্ছে। আমরা একজন খুচরা ক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে ইলিশের আমদানি কেমন, দাম এত বেশি কেন? ইলিশ আমদানিটা একটু কম, দামটা একটু চড়া। কেন? মাছটা কম, মাছটা যদি বাড়তো তো দামটা কম, মাছ কমের গতিকে দামটা একটু বাড়ছে। তো আসলে আমি আজকে এই মুহূর্তে যেহেতু চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আছি, সেখানে এই যে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে খাওয়ার জন্য প্যাকেজিং চলছে। এগুলো আপনার ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি এখান থেকে এক্সপোর্ট যারা করেন, বিদেশে যারা রপ্তানি করেন, তারাও কিন্তু এখান থেকে ইলিশ পাঠান। তো আমরা এই মুহূর্তে কথা বলবো চাঁদপুর মৎস্য বণিক সহকার সমিতির সাধারণ সম্পাদক সর্বরাজ সরকারের সাথে। আজকে ইলিশের আমদানি কেমন হয়েছে, ভারতে ইলিশের রপ্তানি হচ্ছে কিনা, এই বিষয়টা একটু বলুন। আজকে তো প্রায় 500-600 মনের মতো আমদানি হয়েছে, কিন্তু রপ্তানির মতো ওই কোয়ালিটির মাছ নাই। মাছ বড় সাইজের মাছ কম, কারণ ভারতে তো জানেন যে বড় মাছ নেয়, কিন্তু সেখানে বড় মাছ নাই, বড় মাছ খুব কম। যে মাছটা হয় তা আসলে লোকালি চাহিদা মিটাইতে পারে না। যার কারণ ক্রেতারা বলছেন আসলে এখানে ইলিশের আমদানি তো অনেক হচ্ছে, কিন্তু দামটা কেরকম? হইলে আপনি তো দেখতেছেন, আপনি তো চোখ আছে। আজকে 500 মন মাছ হইলে সবই তো ছোট মাছ। 210-20 মন, এই মহিলা 210-20 মন যদি আপনার বড় মাছ হয়, সেটা তো আসলে লোকেরই লাগে। তাছাড়া শুক্রবার পর্যটক শহর, হাজার হাজার পর্যটক আছে, এই মাছ তো লোকালই লাগবে। ইন্ডিয়াতে যাওয়ার মতো ওই রকম মাছ আমদানি হয় না। তো যেমনটি আসলে শুনছিলেন যে চাঁদপুর থেকে আসলে ইলিশের আমদানি, ইলিশের রপ্তানি ভারতে, সেটি এখনো শুরু হয়নি, কারণ আমদানি কম। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে ইলিশের বাজারের পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি। কারখানা শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে বন্ধের দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলে খোলা রয়েছে অন্তত 150টি পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকরা খোলা কারখানাগুলোতে যথাসময়ে যোগদান করে উৎপাদন শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে। শিল্প পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা তাদের কার্যক্রম বন্ধ রাখে। তবে ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিনে শতাধিক কারখানা খোলা রেখে তাদের উৎপাদন শুরু করে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দীপ্ত নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।